বিমানবন্দরে যে আগুন লেগেছে এটি একটা চরমতম মানে ব্যর্থতার উদাহরণ হয়ে থাকবে সারা পৃথিবীতে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ তো অবশ্যই একটা চরম ব্যর্থতা। সারা পৃথিবীতে একটা বিমানবন্দরে এভাবে করে দাউ দাউ করে আগুন লাগলে যে ব্যবস্থাপনা করতে পারে না, এই ব্যর্থতা সারা পৃথিবীতে একটি উদাহরণ হয়ে থাকবে। আমি নিশ্চিত করে এটা বলতে পারি। এটি কি ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড, নাশকতামূলক কর্মকাণ্ড? যদি সেই প্রশ্ন থাকে, যদি কেউ এরকম নাশকতা করতে চায়, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে চায়, তাহলেও ব্যবস্থাপনাটিকে ব্যর্থ বলতেই হবে। কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কেউ যদি পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে থাকে, সেটির জন্য তো সিকিউরিটি সিস্টেম আছেই। কিন্তু একটি যদি ধরেও নেই স্বাভাবিকভাবে একটি দুর্ঘটনা ঘটেছে, তাহলে সেটি নিয়ন্ত্রণের কি ব্যবস্থা তারা দেখাতে পেরেছে? এই বিমানবন্দরের আগুন, যেটা সর্বোচ্চ পর্যায়ের সতর্কতামূলক ব্যবস্থা থাকার কথা, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারা এখনো সেখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং আমি যদি বলি যে মানে অনেক জল্পনা কল্পনা আমরা করতেও পারি, কিন্তু 5 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত এই আগুন কেন নিয়ন্ত্রণে আনা যায়নি? কেন একদম শুরুতেই এটির ব্যবস্থাপনা করা হয়নি? এই যে দাহ্য পদার্থ যেখানে বলা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু সুনির্দিষ্ট করে বলি যে সেখানে কি কি জিনিস, কি কি মানে দাহ্য পদার্থ ছিল, সেই দাহ্য পদার্থ থাকে যে সমস্ত এলাকায়, সেখানে কেন ধরেন এটা হচ্ছে কার্গো টার্মিনালের, এটা হচ্ছে থার্ড টার্মিনাল, এয়ারপোর্টের সব ব্যবস্থাপনা চট্টগ্রাম বন্দরের মতো বিদেশিদের হাতে দেওয়ার কোনো ফন্দি আছে কিনা, এই প্রশ্ন এখন অনেকেই করছেন, আমার এখানেও করছেন। মানুষের মনে অনেক সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু কারণ হচ্ছে বারবার এত বড় বড় আগুন, ধরেন 1 সপ্তাহের মধ্যে এত বড় দুটো আগুন, তারও 10 দিনের মধ্যে এত বড় 3টি আগুন। আপনি চিন্তা করে দেখুন, 14 তারিখ আগুন লেগেছে, 16 তারিখ আগুন লেগেছে এবং আজকে 18 তারিখ আগুন লেগেছে। এটি কিসের আলামত? সরকার কি, ধরেন কথার কথা বলি, যদি এটি নাশকতামূলক ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়ে থাকে, সরকারের কি ব্যবস্থাপনা আছে? এই যারা সিভিল এভিয়েশনের দায়িত্বে রয়েছেন, এই এয়ারপোর্ট ম্যানেজমেন্টে রয়েছেন, তারা কি ভূমিকা নিয়েছেন একদম শুরু থেকে? দেখুন, সব সন্দেহকে সামনের তালিকায় আনি। প্রাথমিকভাবে আমরা যদি একটা 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 ধরে নেই যে এটি একটা নিছক দুর্ঘটনা, সেক্ষেত্রে এই ব্যবস্থাপনাকে এই সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। কারণ এইরকম একটা স্পর্শকাতর এলাকার আগুন তারা 5 ঘন্টায়ও নিয়ন্ত্রণ আনতে পারেনি, যে আগুনটি একেবারে শুরুর 5-10 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনার কথা ছিল, হওয়া উচিত। যে কোনো স্পর্শকাতর এরকম বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় আগুন বা এ ধরনের কোনো মানে ঘটনা ঘটলে 5 থেকে 10 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থাপনা প্রত্যেকটি এয়ারপোর্টে থাকে, আছে। আমাদের বিমানবন্দরে কি, শাহজালালে কি সেটি নেই? অবশ্যই আছে। তা না হলে আন্তর্জাতিক যেই বিমানগুলো শাহজালালে অবতরণ করে, তাদের সেটি করার কথা না, তারা করতো না। তাহলে কেন দ্রুততম সময়ের মধ্যে সেটি করা সম্ভব হয়নি? ওকে, তারপর যদি ধরে নেই যে এটি অত দ্রুত সম্ভব হয়নি, আস্তে আস্তে করে ছড়িয়েছে, তারপরেও কেন এখন পর্যন্ত 5 ঘন্টা চলে গেছে, আসেনি? ফলে ব্যর্থতার প্রশ্নটি আপনি যেই দিকেই যান না কেন, সেটি খুব দ্রুততার সঙ্গে আপনার নজরে পড়বে। দ্বিতীয়ত, দেখুন, ওই যে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, যে মানুষ যখন চুন খেয়ে মুখ নষ্ট করে, ওই, কিংবা যদি বলি সিঁদুরে মেঘ দেখলেও ভয় লাগে, কারণ আমরা হচ্ছে গিয়ে ঘর পোড়া গরু। আমরা দেখেছিলাম এরকমই কেপিআই ভুক্ত এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে 5ই আগস্টের আগে পরে, রাইট? এবং ওই সময়ে বাংলাদেশে জঙ্গি হামলার কথা আমরা শুনেছি এবং আলামতগুলো খুব স্পষ্ট ছিল। এখনো কি বাংলাদেশ নিয়ে যেই ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, এই চক্রান্তের অংশ হিসেবেই এরকম ঘন ঘন আগুন লাগছে কিনা এবং স্পর্শকাতর জায়গাগুলোতে লাগছে কিনা, যেগুলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ, মূল ভিত্তি, সেই জায়গাগুলোতে মানে সেই জায়গাগুলোতে এরকম বারবার অগ্নিসংযোগ হওয়া কিসের আলামত? আমরা যদি একটা বলি যে, প্রথমত এটা একটা সম্পূর্ণভাবে ব্যর্থতা, এই ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ নেই।
তারপরে যে বিষয়টি আসে যে আমাদের তাহলে সামগ্রিক ব্যবস্থাপনা কি? আমরা ইপিজেড এলাকার মতো, ইপিজেড অত্যন্ত স্পর্শকাতর এলাকা, সেখানেও আমরা দাউ দাউ করে জ্বলতে দেখেছি। তারও আগে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে মাইলস্টোন স্কুলে যেভাবে করে একটি প্লেন দুর্ঘটনা হয়েছিল, কেন সেই প্লেনটি দুর্ঘটনা হয়েছিল, আমরা চোখের সামনে বিভৎস ঘটনা দেখেছি যে আমাদের শিশুরা, ছোট্ট ছোট্ট বাচ্চা নিষ্পাপ শিশুরা আক্ষরিক অর্থে গলে গেছে, একদম গলে, মানে তাদের মরদেহটি পর্যন্ত শনাক্ত করা যায়নি, এবং সেই ঘটনা আমরা আর ফলো আপ করতে পারিনি। আমরা শেষ পর্যন্ত জানি না যে সেখানে মানে কত শিশুর প্রাণ গেল, কি কি ক্ষয়ক্ষতি হলো, তারপরের ব্যবস্থাপনাগুলি কি হলো জানি না। কারণ প্রতিদিনই এমন সমস্ত ঘটনাগুলো ঘটছে যে ঘটনায় একটি ঘটনার সামনে এসে আরেকটি ঘটনা হারিয়ে যাচ্ছে। আপনি দেখুন, আজকে যখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, এর দুদিন আগে যেই ইপিজেড এলাকায় 8তলা ভবনটির চোখের সামনে ভস্ম হয়ে গেল, সেখানে কত ক্ষয়ক্ষতি হলো, কিভাবে আগুন লাগলো, কিভাবে করে পুরো দ্রুত ছড়িয়ে গেল, আমরা কি সেটি জানতে পারছি? না, সময় নাই, কারণ একের পর এক ঘটনা ঘটছে। আজকে দেখুন, একদিকে যে আমাদের বিমানবন্দর কতটুকু সক্ষম যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য, ব্যবস্থাপনার জন্য, সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি তেমনি আমাদের দেখতে হচ্ছে যে মানে এই ঘটনাগুলো কেন আমরা, একটি ঘটনা ধরেন আপনি ব্যর্থ হলেন, বারবার আপনি কেন ব্যর্থ হচ্ছেন? যদি ধরেও নেই যে আন্তর্জাতিক কোনো চক্রান্ত আছে কিনা, যদি ধরেও নেই এই সরকারকে কেউ বিপদে ফেলতে চাচ্ছে কিনা, সরকার কি করছে সে প্রশ্নটি কি করা তো দরকার নাই? তারা না হয় একটি ঘটনায় ব্যর্থ হতে পারে, তারপরের ঘটনাটি কেন তারা ব্যবস্থাপনা করতে পারছে না, তারপরেরটি কেন পারছে না, তারপরেরটি কেন পারছে না? একের পর এক এই ঘটনাগুলো যে ঘটছে এবং চোখের সামনে সব ভস্ম হয়ে যাচ্ছে, এটি কি ওই ষড়যন্ত্রেরই অংশ কিনা যারা আমাদের চট্টগ্রাম বিমানবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়, যে বিদেশিদের হাতে দিয়ে দেয়া হলে তাহলে এই চট্টগ্রাম বিমানবন্দর খুব ভালোভাবে ব্যবস্থাপনা করা সহজ হবে? ওই যে যুক্তি দেখিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যে আমরা যদি সমুদ্রকে ব্যবহার করতে পারি, আমাদের বঙ্গোপসাগরকে ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশ একটা সিঙ্গাপুর হয়ে যাবে। যেই লোভ লালসা তিনি জাতির সামনে তুলে ধরছেন এবং যে কৌশলে তিনি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সব বন্দোবস্ত পাকা করে ফেলেছেন, এরই মধ্যে চুক্তি হয়ে গেছে বলেও শুনেছি, সেই একই পরিকল্পনা, সেই একই ছকে আমাদের বিমানবন্দরও বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারার অংশ হিসেবে আগুন কিনা, সেই প্রশ্ন তোলাটা কি অসঙ্গত হয়ে যাবে? আমি জানি এখন এই মুহূর্তে যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় নয়, আমি জানি সেটি। কিন্তু প্রশ্নগুলি আজকে এখন করতে হচ্ছে এই কারণে, 5 ঘন্টা হয়ে গেছে, একটা বিমানবন্দর চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটি যদি, এই আগুন যদি আরো দ্রুত গতিতে ছড়াতে থাকে, আপনি জানেন সেখানে কত বিমান রয়েছে, সেখানে পার্কিং করা, সেখানে কত পরিমাণ ব্যবসায়িক জিনিসপত্র আছে। আমি শুনেছি একজন ব্যবসায়ীর 750 কোটি টাকার ইকুইপমেন্ট তিনি আমেরিকা থেকে সেখানে আমদানি করেছেন, সবকিছু সেখানে ভস্ম হয়ে গেছে। কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি তো আমরা হিসাবও জানতেও পারছি না। জানানোর মতো কোনো প্রতিষ্ঠান, কোনো সরকার, কোনো মন্ত্রণালয় আছে কিনা আমরা এখন সেটিও ভুলতে বসেছি। কারণ ঘটনার পরে ঘটনা এসে আমাদেরকে সবকিছু ভুলিয়ে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। আমরা আর সেই প্রশ্নগুলো জানার, বোঝার সুযোগও পাচ্ছি না। আপনি দেখুন গত 1 সপ্তাহে কতগুলো ঘটনা ঘটেছে। এরই মধ্যে মানে মালামাল, একজন এখানে প্রশ্ন করেছেন, দেখুন যে কার্গোর ভেতরে মাল লুটপাট করার জন্য আগুন লাগানো হয়েছে, ভেতরের মাল সরিয়ে আগুন লাগিয়েছে, বিদেশ সফর করার অর্থ যোগান দিচ্ছে
ইউনূস সরকার। এরকম অনেক স্পেকুলেশন আমরা করতে পারি, কিন্তু সরকারের তরফে কে আছেন এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, সঠিকভাবে বলবেন। যদিও আমার সহকর্মী আলামিন হোসেন বলছিলেন যে তারা বেসামরিক বিমান চলাচল যে উপদেষ্টা রয়েছেন তাকে তারা প্রশ্ন করেছেন, কিন্তু তিনি কোনো ধরনের নাশকতার আশঙ্কার ব্যাপারে তিনি বলেছেন যে তার কাছে জানা নেই, তার কাছে কোনো সঠিক তথ্য নেই, অনুসন্ধান করে বলতে হবে। এটি একদিকে ভালো যে তিনি তাৎক্ষণিকভাবে, হয়তো অনেক কারণই অজানা, তিনি হয়তো সেই অর্থে বলেননি, এটা একটা দায়িত্বশীলতার পরিচয় হয়তো তিনি দিয়েছেন। কিন্তু যখন একের পর এক ঘটনা থাকে তখন ধরেন আজকে ইপিজেড এলাকায় আগুন লেগে 8 তলা ভবনটি ধ্বংস হয়ে গেছে, আজকে 3 দিনের বেশি হয়ে গেছে, 4 দিন 5 দিনও হয়ে গেছে। কেউ কি আমাদেরকে জানিয়েছে যে ইপিজেড এর এই ভবনটি ধ্বংস হওয়ায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত প্রাণহানি গেছে? আমরা কি সেটিও জানতে পেরেছি? না, আমরা জানতে পারিনি। আমি শুনছিলাম বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে একজন রিপোর্টার সেখান থেকে বলছিলেন যে মানুষ, সেখানকার স্থানীয় মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলেন যদি বৃষ্টি হয় তাহলে যদি আগুন নিয়ন্ত্রণে আসে। মানুষ কতখানি অসহায় হলে, ঠিক আছে আমাদের ধর্মীয় বিশ্বাস, সৃষ্টিকর্তার উপর ভরসা, এগুলি একটি বিষয়, কিন্তু সৃষ্টিকর্তাও তো বলেছেন তোমরা তোমাদের নিজেদের ব্যবস্থা নিজেরা করবে, সেখানে সৃষ্টিকর্তা সহায়তা করতে পারেন। তা আমাদের কি ব্যবস্থাপনা আছে? আমরা কি হাত পা গুটিয়ে শুধুমাত্র সৃষ্টিকর্তার ভরসায় বসে থাকবে? এভাবে কি একটি দেশ চলে? এভাবে কি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হয়? দেখুন, 5ই আগস্টের পরে গাজী টাওয়ার, যেটি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। 182 জন মানুষ সেখানে পুড়ে মারা গেছে, এবং সেই সবের কোনো হিসাব নাই, সেসব নিয়ে কেউ কোনো কথা বলে না। ওই 182 জন মানুষের পরিবারের কি অবস্থা আমরা কি জানতে পেরেছি? আমরা কি খোঁজ নিতে পেরেছি? না, আমরা ওই ফ্যাসিস্টের দোসর এই তকমা দিয়ে প্রত্যেকটি ঘটনাকে আড়াল করতে দেখেছি। প্রত্যেকটি ঘটনাকে আড়াল করার যে প্রয়াস, এ থেকে কি এই সরকার রেহাই পাবে? আপনারা নিজেকে প্রশ্ন করুন। এবং এভাবে কি একটি দেশ চলতে পারে? নিশ্চয়ই পারে না। আমি জানি না, আমি সত্যি বলতে কি আমি জানি না আপনারা কে কি ভাবছেন যে চোখের সামনে এরকম একটা বিমানবন্দর এইভাবে জ্বলে পুড়ে ছারখার হওয়ার দৃশ্য এই পৃথিবীর কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নেই।